৯ বছর আগে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের নাম উল্লেখ করে ২৬ জনের বিরুদ্ধে মামলা নিতে বলেছে আদালত। মামলাটির আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উত্তরা পশ্চিম থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ অজ্ঞাতরা আসামি হচ্ছেন। মামলার আবেদনে বলা হয়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে উত্তরা থেকে তুলে নেওয়া হয় সোহেল রানাকে। পরে অজ্ঞাত স্থানে রেখে করা হয় নির্যাতন। ১৩ আগস্ট ভোরে তাকে ছেড়ে দেওয়া হয় রাজশাহীর গোদাগাড়িতে। আমাকে তারা গুম করে 8:30 সাড়ে 8টার দিকে এর মধ্যে হবে। আর 13 আগস্ট রাত 3টার সময় তারা আমাকে বের করে। এরপর তারা রিলিজ করে আমাকে মানে রাজশাহী গোদাগাড়ির এক জঙ্গলের মধ্যে। সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম আছেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক বেনজির আহমেদ এটাতে আছে। মোট 26 জন, আমি 5 জন আসামি করেছি আর বাকি 20 জন অজ্ঞাতনামা আছে। সারা দেশে ছাত্র আন্দোলন নিয়ে যেসব মিথ্যা মামলা হয়েছে সেগুলো 31 আগস্টের মধ্যে আর কালকের মধ্যে প্রত্যাহার হবে ঢাকার সব মামলা। সকালে সচিবালয়ে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া নিবর্তনমূলক আইনের বিতর্কিত ধারা প্রত্যাহার বা সংশোধনের কথাও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনের শুরুতেই আসে ছাত্র আন্দোলনে হতাহতদের প্রসঙ্গ। নানা প্রশ্নে বেশ খোলামেলাভাবেই জবাব দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে নিজের মত দিতে গিয়ে তিনি জানান, গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্ভব। এর তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে, আর এ নিয়ে আলোচনা হবে সংস্থাটির আবাসিক প্রতিনিধির সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া যতগুলো নিবর্তনমূলক আইন রয়েছে এবং এর যেসব বিতর্কিত ধারা রয়েছে সেগুলো প্রত্যাহার বা সংশোধন হবে বলেও জানান আইন উপদেষ্টা। যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলো, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন। আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো। শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ হিসাব 10 দিনে দাখিল করতে বলা হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি মাসে গড়ে 45টি নাম পরিচয়হীন মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। তবে গত মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় 81টি মরদেহ দাফন করে এই সংগঠন। ধারণা করা হচ্ছে এদের বেশিরভাগই ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত হয়েছেন। এছাড়া পরিচয় শনাক্ত না হওয়ায় ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে 19টি মরদেহ। জুলাইয়ের শেষে কোটা আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পুরো আন্দোলনে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি 139 মরদেহের হিসেব দিয়েছে ঢাকা মেডিকেল। পরিচয় শনাক্ত না হওয়ায় অনেকের মরদেহ দেয়া হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। ময়নাতদন্ত না হওয়ায় এখনও মর্গে রয়েছে 19 মরদেহ, বেশিরভাগই ছাত্র আন্দোলনে নিহত। আননোন বডির ব্যাপারে আমরা সিআইডিকে জানাচ্ছি। সিআইডি আসলে তাদের পরিচয় জানা গেলে তারপরে আমরা ব্যবস্থা নেব। সিআইডি থেকে যখনই এই আননোন বডিগুলির জন্য এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তারপরে আমরা ব্যবস্থা নেব। রাখছি যদি কোনো সময় লোকজন আসে, দাবি দুবি করে, আইডেন্টিফাই যদি করে কেউ, এই জন্য ফ্রিজে রাখা হয়েছে। এর মধ্যে 2-1 লোক আসলে দেখে গেছেন, শনাক্ত করতে পারিনি। আঞ্জুমান মফিদুলের কাছে ঢাকা মেডিকেল থেকে মরদেহ আসে 46টি, সোহরাওয়ার্দী মেডিকেল থেকে 15, সলিমুল্লাহ মেডিকেল থেকে 10 এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল থেকে 8টি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত
270 মরদেহ দাফন করেছে সংগঠনটি, আর শুধু জুলাইতে দাফন হয়েছে 81 মরদেহ। বেওয়ারিশ ডিক্লেয়ার করার প্রসেসটা কি? মনে করেন আমার একজন স্বজন ওই কেরানীগঞ্জ আপনার ইয়েতে থানায় বা মর্গে পড়ে আছে, তা আমি কি করে জানবো? এটা জানাবার জন্য যদি কোনো প্রসেস হয় তাহলে তো মানুষ জানতে পারলো। বা আমাদেরই যদি মনে করেন দায়িত্ব দেয় যে আঞ্জুমান এইটার ছবিটা আমরা মিডিয়াতে দিয়ে দেবে, তারপরে মিডিয়ার থেকে যেটা হদিশ হবে আমরা ওটাকে ফেস করার ব্যবস্থা করব। সব মরদেহ রায়েরবাজার কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ এবং স্বার্থকে গুরুত্ব দেয় দিল্লি, জানান দেশটির হাইকমিশনার প্রণয় বার্মা। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও সৌদি রাষ্ট্রদূত ইউসুফ আল দুহাইলান। বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস, জানান রাষ্ট্রদূত। বুধবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা নিয়ে নয়। বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আজ প্রথম সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা ছিল না। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। শৃঙ্খলা ও জবাবদিহিতা ফেরাতে এ সরকারকেই সর্বাত্মক সহায়তা দেবে যুক্তরাজ্য। এরপর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস। এরই মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যেসব শ্রমিক সৌদি আরবে যেতে চান তাদের ভিসা দেওয়ার কাজও শুরু হয়েছে। এ সময় বাংলাদেশে দ্রুত স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নাফিজা দোলা। নাফিজা, সকালে ভারতীয় হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় এবং পরবর্তীতে কিন্তু আমাদের উপদেষ্টার সাথে দেখা করতে যুক্তরাজ্যের হাইকমিশনার এবং সৌদি রাষ্ট্রদূত এসেছেন। তাদের সাথে বৈঠকে আসলে কোন বিষয়গুলো উঠে এসেছে? তাদের সাথে বৈঠকে মূলত আপনারা জানেন যুক্তরাজ্য যদি ধরি সেই ক্ষেত্রে তারা একটি বাংলাদেশের বড় অংশীদার এবং অন্যান্য আমরা জানি যে দুপুরের পরে লাঞ্চ ব্রেকের পরে চীনের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন এবং ইউরোপীয় ইউনিয়নের মিশনের যারা কর্মকর্তা আছেন তাদের একটি প্রতিনিধি দল আলাদা আলাদাভাবে উপদেষ্টার সাথে বৈঠক করবেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে। এবং এটি কিন্তু উনি দায়িত্ব নেবার পর, তৌহিদ হোসেন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের প্রথম সৌজন্য সাক্ষাৎ। মূলত এই ধরনের সৌজন্য সাক্ষাৎগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনি জানেন যদিও একটি দেশের সরকার পরিবর্তনের যে নার্ভাসটি আছে, তারপরেও মূলত বিশ্বের সব দেশেরই পররাষ্ট্রনীতি যদি এক বিষয়টি দেখি সেখানে এক এবং অদ্বিতীয় থাকে যে সরকার যেই আসুক না কেন আপনি দেশের সাথে এবং দেশের মানুষের সাথে সহযোগিতার যে আশ্বাস পূর্বে দেয়া থাকে সেটি পুনরায় ব্যক্ত করা এবং পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই পররাষ্ট্র নীতিতেই আসলে বিশ্বের মূলত বেশিরভাগ দেশ পরিচালিত হয়। সেই পররাষ্ট্র নীতির কথাই আসলে তারা এখানে বলে গেছেন যে সরকার যেই আসুক না কেন, যিনি এই মুহূর্তে আছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বাগত জানিয়েছেন এবং এই সরকারকে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, গণতান্ত্রিক ধারা শক্ত করার ক্ষেত্রে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার নিশ্চিত, যেটির ব্যাপারে কিন্তু আমরা দেখেছি পশ্চিমা বিশ্বদের বরাবরই একটি উদ্বিগ্নের কারণ ছিল। সেই বিষয়টি তারা পুনর্ব্যক্ত করে গেছেন এবং বলেছেন যে এই যেই 3টি উপাদান আছে সেই 3টি উপাদান শক্তভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যুক্তরাজ্য তাদের সহায়তা অব্যাহত রাখবে। একই সাথে ভারতের পক্ষ থেকে হাই কমিশনার বলেছেন যে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং যোগাযোগের যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক তারা ধরে রাখতে চান এবং ঢাকা দিল্লির যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটিকেও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং এই সরকারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু আমরা দেখেছি ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি টুইট করেই পুনর্ব্যক্ত করেছেন। নাফিসা দৌলা আমাদেরকে জানাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে, ভুয়াদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কথা জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান করা হবে, কেউ যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অপরাজনীতি করতে না পারে তা নিশ্চিত করা হবে। মঙ্গলবার বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক আজম। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণকারী ফারুক আজম অপারেশন জ্যাকপটের সাব কমান্ডার ছিলেন। ফারুক আজম 1989 সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথাও তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবেই, এটাই এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মুক্তিযুদ্ধের। সাভার জাতীয় স্মৃতিসৌধে সকাল 10টায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েন। আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকার মুক্তিযোদ্ধাদের একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে চিত্রিত করে। তাদের বীরত্ব এবং আত্মত্যাগকে মূল্যায়নে মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করার কথা জানান উপদেষ্টা ফারুক আজম। একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সাধারণ মানুষ বাজারে স্বস্তির খবর পাবেন, তবে এজন্য সময় দিতে হবে। তিনি জানান, সংশ্লিষ্টদের নির্ভয়ে নিজের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মতে বিদ্যমান নীতির বাস্তবায়নেই সমস্যার সমাধান করা সম্ভব। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে সরবরাহ জোরদার এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি আশা করেন, উৎপাদন বাড়াতে পারলে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমবে। উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করে রিজার্ভ বাড়তে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, কিছু ক্ষেত্রে ব্যাংক মার্জার বা মালিকানা বদল হতে পারে। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করবো না, যেমন চাঁদাবাজি ইত্যাদি এই ইস্যুগুলো উঠে এসছে, সেই জায়গাগুলোতেও কাজ করতে হবে যাতে এটার এই কস্ট পুশ এলিমেন্টটা আমরা কমিয়ে কন্ট্রিবিউট করে ফেলতে পারি। থার্ড এলিমেন্ট হচ্ছে যেটাকে আমরা বলি, আমরা কনভেনশনাল লিটারেচার বলে আমরা ডিমান্ড সাইড, চাহিদার দিক থেকে আমরা ইন্টারভেনশন করা, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবরকে গুজব এবং সাজানো নাটক বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত হামলার ঘটনা রাজনৈতিক কোনো ধর্মীয় ইস্যুতে নয় বলেও মন্তব্য করেন তিনি।
সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একটি বিদেশি চক্র বাংলাদেশের ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। তারাই দেশে সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার করছে। আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যে সকল হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রাজনৈতিক, কোনো ধর্মীয় ইস্যুতে নয়। এছাড়া দলের কারো বিরুদ্ধে সহিংসতার প্রমাণ পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি জানান বিএনপি মহাসচিব। এদিকে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মাঠে থাকলে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। বাংলাদেশের এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে নিঃস্বাত করতে চায়, তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে। ছাত্র আন্দোলনে হতাহতে জড়িতদের দ্রুত গ্রেফতার চেয়েছেন স্বজনেরা। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সহযোগিতার ব্যবস্থাও চেয়েছেন শিক্ষকেরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন করে এসব দাবি দেওয়ার কথা বলা হয়। কোটা আন্দোলনে গিয়ে সাভারে পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেন সজল হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার কথা জানাচ্ছেন স্বজনেরা। সজলের মা শাহিনা বেগম এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নির্মমেই হত্যাকাণ্ডের বিচার চান তিনি। তাকে কিন্তু শুধু গুলি করেই ক্ষান্ত হয় নাই, তাকে আশুলিয়া থানার পুলিশের গাড়িতে উঠাইয়া তার লাশ উঠাইয়া তাকে আগুন ধরায় দিয়েছে। রাজধানীর বনশ্রীতে গুলিতে মারা যান শিক্ষার্থী মারুফ হোসেন। কান্নাজড়িত কণ্ঠে বিচারের আকুতি তার বাবা শরীফুদ্দিনের। 5ই আগস্টের পর থেকে আমি একজন গর্বিত বাবা। আমার অনেক অনেক বাবারা রক্ত দিয়েছে। শুধু সজল মারুফ নয়, বিচার চেয়ে শহীদ বেদিতে জড়ো হয়েছেন অনেকে। এই গণহত্যার নির্দেশদাতাদের চিহ্নিত করে তারা চাইছেন বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করার জন্য, পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের মধ্যে যারা অসচ্ছল তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য। এছাড়া যত দ্রুত সম্ভব শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলেছেন শিক্ষকেরা। জানান আহতদের সুচিকিৎসার দাবি। হত্যার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তবু যারা নিহত হয়েছেন তাদের শহীদ পরিবারকে আজীবন তাদের পরিবারকে ভাতা দিয়ে যেতে হবে। তাদের পুনর্বাসন এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কোটা আন্দোলনে প্রাণ দেয়াদের জাতীয় বীরের মর্যাদা এবং জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্তও চাওয়া হয়েছে এই মানববন্ধনে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লুটের পর সারা দেশের বিভিন্ন স্থান থেকে ৩০৯টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ ৬,০০০-এর বেশি গুলি উদ্ধার করেছে পুলিশ। সংস্থার হেডকোয়ার্টার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্যানুসারে এ পর্যন্ত ৩১৮টি টিয়ার শেল, 2টি টিয়ার গ্যাস গ্রেনেড ও 9টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। এছাড়া লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। সবসময় রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। নেই চেয়ার টেবিল, কম্পিউটার কিংবা ইন্টারনেট সংযোগ। অ্যানালগ পদ্ধতিতেই চলছে জিডি মামলার কার্যক্রম। অধিকাংশ গাড়ি ভাঙচুর হওয়ায় সেবা দিতে পড়তে হচ্ছে বিপাকে। এমনই নানা সমস্যার সীমাবদ্ধতা নিয়ে চালু হলো ঢাকা মহানগরের বেশিরভাগ থানার কার্যক্রম। এরপরেও সাধারণ মানুষকে সেবা দেওয়ার দৃঢ় মনোবল নিয়ে কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। সামাজিক শৃঙ্খলা রক্ষা আর সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয় এই বাহিনীর স্বাভাবিক কার্যক্রম। 5 আগস্টের পর সপ্তাহখানেক বিরতি দিয়ে আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান ও মিরপুর বিভাগের থানাগুলো এখনও স্বাভাবিক রূপে ফেরেনি। গুলশান বিভাগের 6টি থানার মধ্যে 3টি, মিরপুর বিভাগের 7টি থানার মধ্যে 5টি থানা ক্ষতিগ্রস্ত হয়। সেনা সদস্যদের পাহারায় সীমিত পরিসরে শুরু হয়েছে বাড্ডা থানার কার্যক্রম। থানায় পুলিশ পেয়ে সাধারণ মানুষও খুশি।
পুলিশ ছিল না, থানা এরিয়া ছিল না, আমরা অনেক সমস্যার মধ্যেই ছিলাম। এখানে কার্যক্রম চলতেছে, অনেক ভালো লাগতেছে। নতুন বাজারে অবস্থিত ভাটারা থানা, থানার সাথে ছিল পুলিশের বাসস্থান, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্থায়ীভাবে ভাটারা থানা চালু হয়েছে গুলশানের আজাদ মসজিদের পাশে। খিলক্ষেত থানাতেও সীমিত পরিসরে দেওয়া হচ্ছে নাগরিক সেবা। গুলশান থানা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই সেবা দিচ্ছে এখানকার পুলিশ সদস্যরা। আমাদের গুলশান থানার কার্যক্রম শুরু হয়ে গেছে। পুলিশের জনতা, জনতায় পুলিশ, আমরা সবাই মিলে একত্রে কাজ করব। তো আমাদের জন্য পুলিশ অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। তাদের ছাড়া আমার মনে হয় না আমরা একটা দিনও পার করতে পারবো। রাজধানীর মিরপুরের পল্লবী থানা কয়েকটি চেয়ার টেবিল দিয়ে এখানেও হাতে কলমে চালু হয়েছে জিডি কার্যক্রম। আমি আশা করি যে সেবাটা আমি পেয়েছি, বাংলাদেশের এই 17 কোটি মানুষ আজকের পর থেকে যেন থানাতে এসে এই সেবাটাই পায়। মিরপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর 2-এ অবস্থিত মিরপুর মডেল থানা। 3 তলা ভবনের প্রতিটি ফ্লোরই পুড়ে যায়। সব থানা নিরাপত্তায় রয়েছে সেনা সদস্যরা। থানাগুলো খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশাবাদী সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানার কার্যক্রম নিয়ে জানাতে চট্টগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম থানায় আসলে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছে কিনা এবং কি পরিমাণ পুলিশ সদস্য সেখানে উপস্থিত আছেন এবং থানার কার্যক্রম কিভাবে চলছে? সীমিত পরিসরে চট্টগ্রামের সবগুলি থানাতে 16টা থানার মধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে থানা, কোতোয়ালি থানার সামনে। এখানে আপনি দেখছেন পুলিশ সদস্যদের সহায়তা করছে, সেনাবাহিনীর সদস্যরা সহায়তা দিচ্ছে এবং চট্টগ্রামের যে 16টা থানা আছে আপনারা জানেন সে সবগুলি থানাতে আসলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। দেখছেন নিশ্চয়ই এখানে সবগুলি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন থেকে আসলে থানার কার্যক্রম ধীরে ধীরে শুরু হয়েছে এবং আজকে আমাকে চট্টগ্রাম পুলিশ কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে সবগুলি থানাতে তারা দাপ্তরিক কাজকর্ম শুরু করেছে এবং ইতিমধ্যে কিছু জিডি এবং মামলার কার্যক্রম শুরু হয়েছে। যদিও রাস্তায় পুলিশ যেতে আরও কয়েকদিন সময় লাগবে বলে তারা বলছেন, যেহেতু বলা হচ্ছে চট্টগ্রামের সবকটি থানার মোট 44টা গাড়ি তাদের পুড়িয়ে দেওয়া হয়েছে। গাড়ি সংকটের কারণে তারা রাস্তায় নামতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে একটু আগে আমরা এখানে দেখেছি কোতোয়ালি থানা থেকে সেনাবাহিনীর সদস্যদের সাথে পুলিশের একটা টিম তারা টহলে বের হয়েছেন। ওই সময় পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে অবশিষ্ট গাড়ি আছে সেগুলি নিয়ে সেনা কর্মকর্তাদের সাথে তারা রাস্তায় টহল দিচ্ছেন এবং তারা বলছেন ধীরে ধীরে তাদের সেই সংকট সেটা কাটিয়ে বলে তারা মনে করছেন। এবং পুলিশের তরফ থেকে বলেছে যে যেহেতু সবগুলি গাড়ি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগ গাড়ি, সেই কারণে তারা রাস্তায় নামতে পারছে না। কয়েকদিনের মধ্যে তারা সেটা করতে পারবেন বলে, রাস্তায় নামতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ট্রাফিক পুলিশের কার্যক্রম কয়েকদিন থেকে দেখেছি, বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। থানাগুলিতে ইতিমধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে এবং পরিষ্কারের কার্যক্রম চলছে। যেহেতু সব থানাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, থানাগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এবং তারা বলছেন তারা কয়েকদিন থেকে জিডি এবং মামলা নিয়েছেন এবং কয়েকদিনের মধ্যে তারা রাস্তায় নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সবুজ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা সিরাজগঞ্জের খবর জানবো সহকর্মী দিলীপ কুমার গৌড়ের কাছ থেকে। দিলীপ, আপনি জানাবেন যে সিরাজগঞ্জের থানাগুলোর অবস্থা, সেখানে কি দাপ্তরিক কার্যক্রম থেকে শুরু করে বাকি কার্যক্রম কি শুরু হয়েছে? আপনারা জানেন যে গত 4 তারিখে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা কম্পাউন্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে যে থানা রয়েছে সে থানাও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং অন্যান্য যে থানা রয়েছে সে থানায় তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আমরা দেখেছিলাম যে 5 তারিখের পর থেকে কিন্তু পুলিশে গুটিয়ে গেছে এবং তারা কিন্তু মাঠে ছিল না। আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে সিরাজগঞ্জের প্রতিটি থানায় 12টি যে থানা রয়েছে 12টি থানায় কিন্তু যে অফিসিয়াল কার্যক্রম সেই কার্যক্রম শুরু হচ্ছে। সাধারণ ডায়েরি নেওয়া হচ্ছে এবং কিছু কিছু মামলার তদন্তও তারা যেটি অফিসিয়াল কাজ সেটা করছে এবং ট্রাফিক পুলিশ যারা আছে তারা কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্তরে তারা ট্রাফিকিং যে কার্যক্রম, সড়কের যানজট নিরসনে সেই কার্যক্রম করছে। তবে মাঠে যে পুলিশের টহল সেই পুলিশের টহল কিন্তু এখনও জোরদার হয়নি। আমরা দেখছি যে মাঝে মাঝেই সেনাবাহিনীর
গাড়ির সাথে পুলিশের গাড়ি বের হয়ে তারা টহল দিচ্ছে, কিন্তু মাঠে এখনো এভাবে পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়নি। এবং এনায়েতপুর থানা, যে থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই থানাতে কিন্তু শিক্ষার্থীরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং সেই থানার মধ্যেই কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 13 জন পুলিশ সদস্যের মধ্যে এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন। সেখানে কিন্তু সদর থানা যিনি ওসি তদন্ত ছিলেন হাসিবুল ইসলাম, তাকে এনায়েতপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং হাইওয়ে পুলিশের যে থানা জ্বালিয়ে দিয়েছিল সেখানেই কিন্তু তারা তাদের যে অফিসিয়াল কার্যক্রম সেই কার্যক্রমটি করছে। যদিও এই দুই থানাতে যে কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলো তো পুড়ে গেছে, তারা অ্যানালগ পদ্ধতিতে যে কার্যক্রম সেই কার্যক্রম করছে। তবে আমরা যেটি জেনেছি যে সার্বিকভাবে মাঠে যে পুলিশের যে কর্মসূচি সেটা আরও একটু দেরি হবে, তারা এখনই কিন্তু সেভাবে নামছে না। তবে পুলিশের যে সকল কনস্টেবল বা অফিসাররা রয়েছে তারা কিন্তু থানাতে অবস্থান করছে এবং থানার যে কার্যক্রম সেই অফিসিয়াল এবং দাপ্তরিক কার্যক্রম সেটি তারা করছে। ধন্যবাদ আপনাদেরকে। সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হচ্ছে ধীরে ধীরে, সেই বিষয়ে জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব দেবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত বিমান বাহিনীর সদস্যরা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমানবন্দর ও বিমান ঘাঁটি পরিদর্শন করে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিমান বাহিনীর প্রধান আরও বলেন, সম্প্রতি সীমিত জনবল নিয়েও বেসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। বিমান সেনারা বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করব, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সো পুনরায় আমি আমার বিমান বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি। আমি জানি আপনাদের হয়তোবা ওভারশিফট কাজ করতে হচ্ছে, কিন্তু এই জন্যই কিন্তু আমরা আজকে প্রস্তুত হয়েছি। অর্থ ছাড় কম হয় গত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 80.92%, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। মোট 2,05,858 কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে 2023-24 অর্থ বছরে। মঙ্গলবার গত অর্থ বছরে এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED। গেল অর্থ বছরে বরাদ্দের 19%-এরও বেশি অর্থ শেষ পর্যন্ত ব্যয় করা যায়নি। বছরটিতে এডিপি বরাদ্দ ছিল 2,54,392 কোটি টাকা। একক মাস হিসেবে অর্থ বছরের শেষে জুন মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল 23.38%, যা আগের অর্থ বছরে ছিল 23.45%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে লাগাতার কর্মবিরতি চলছে। তার পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ করেছেন এনবিআরের বিভিন্ন বিভাগের কর্মচারীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিক্ষোভ করেন তারা। সরকার পতনের পর থেকে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগে তার পদত্যাগ দাবি করে আন্দোলনে নামেন কর্মচারীরা। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে আন্দোলনের মুখে রাজস্ব ভবনে আসছেন না চেয়ারম্যান রহমাতুল মুনিম। তবে জানা গেছে তিনি সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD-তে অফিস করছেন। প্রায় 1 মাস বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয় খোলায় খুশি শিক্ষার্থীরা। তবে প্রথম দিনে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। দীর্ঘদিন পর পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাঙ্গন। চট্টগ্রামে দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি ছাত্রছাত্রীরা। তবে স্কুল বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করছেন শিক্ষকরা। টিচার কম, কিন্তু তারপরেও তাদের প্র্যাকটিসটা হচ্ছে। ক্লাসগুলো কিভাবে নিলে আর একটু বাচ্চারা উপকৃত হয়, যেহেতু বিশাল একটা আমাদের মধ্যে ঘাটতি তৈরি হয়েছে। তো চেষ্টা করব আমরা শিক্ষকরা সবাই মিলে আন্তরিকভাবে যাতে আমাদের ঘাটতিটা পোষানো যায়। রাজশাহীতে প্রথম দিনের শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। নিরাপদ পরিবেশের দাবি অভিভাবকদের। আমাদের স্কুল খুলছে, আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, অনেক মজা হবে, তারপরে দুষ্টু সবই হবে।
অনেক ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, খেলাধুলা করছি, টিভিতে পড়ালেখা ভালো হচ্ছে। সিলেট নগরীর সবগুলো প্রাথমিক বিদ্যালয় খুললেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। খুলনায় প্রথম দিনে 60% উপস্থিতি দেখা যায়। স্কুলটা প্রথম শুরু হলো, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখছি এখন 60%-এর মধ্যে উপস্থিত আছে এবং আগামী দিনগুলোতে হয়তো উপস্থিতি আরও অনেক বেশি হবে। এছাড়া গাজীপুর, বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, টাঙ্গাইল সহ সারা দেশের প্রাথমিক বিদ্যালয় খোলায় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষার্থীদের রং তুলিতে রঙিন হয়ে উঠছে রাজধানীর বিভিন্ন সড়ক। যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানেই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করছে শিক্ষার্থীরা। গ্রাফিতিতে স্থান পাচ্ছে দ্রোহের ইতিহাস, নিহতদের স্মৃতি আর অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ। আন্দোলনে প্রদীপ শিখা হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুরের আবু সাইদ। ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় তার জীবন প্রদীপ। এই গ্রাফিতিতে ফুটে উঠেছে সেই কাহিনী। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়। এবার সংস্কারের দায়িত্বটা তাদেরই, তাই বলছে এই ছবি। ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার চিত্র ফুটে উঠেছে রংতুলিতে। ফার্মগেট, তেস্তুরি বাজার রোডের দেয়ালে স্থান পেয়েছে শিক্ষার্থীদের এমন সৃজনশীল সৃষ্টিকর্ম। স্মরণ করা হচ্ছে শহীদদের। দ্রোহের পাশাপাশি রয়েছে সাম্য ও একতার বাণী। রাজধানীর মানিক মিয়া এভিনিউর দেয়ালও সেজে উঠেছে শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে। কোথাও মুগ্ধর পানি বিতরণ, কোথাও চাওয়া হচ্ছে শহীদদের বিচার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল সহ অসংখ্য অলিগলিতে এখন শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন গ্রাফিতির কাজ। আইন ও ক্ষমতার অপব্যবহার ও অপরাজনীতির বিরুদ্ধেও অবস্থান পরিষ্কার করছেন তারা। রেভলিউশন যখন আসে, এটা আমরা মনে করি রেভলিউশনটার পরিচয় আসে শিল্পের মাধ্যমে। আমরা যে রেভলিউশনটা করেছি, এটা এখনকার মানুষ এই শিল্পগুলো দেখে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। এটা পার্শিয়াল বিজয় বলতে পারেন, বিজয় এখনো আসা বাকি। যদি দেশটা শুধরায় তাহলেই আপনার বিজয়টা আসবে। যদি আমরা আগের ওই লুপেই চলে যাই তাহলে আর ভাই ওটা বিজয় বলে কাউন্ট করা ঠিক হবে না। রাষ্ট্র সংস্কারের জন্য আপাতত আমার মনে হয় যে এখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটা খুবই জরুরি। আর সবার আসলে মানে নিজেদের অবস্থানে থেকে দায়িত্বশীল হওয়াটাও খুব বেশি জরুরি বলে আমি মনে করছি। সড়কের এমন গ্রাফিতিগুলো যদি সমাজের মানুষের চিন্তাধারায় পরিবর্তন আনে তবেই তাদের সার্থকতা, বলছেন শিক্ষার্থীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন কর্মসূচিতে। সকালে বগুড়ায় জেলা স্কুলে রেল স্টেশন, জেলখানার সামনে গ্রাফিতি করে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দেয়ালে পোস্টার সরিয়ে সেখানে দৃষ্টিনন্দন চিত্রকর্ম তৈরি করেন তারা। নোয়াখালী শহরের গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে ছাত্র জনতার আন্দোলনের চিত্রকর্ম তৈরি করেন শিক্ষার্থীরা। এ সময় দেশ সংস্কারের নানা স্লোগান তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, যেগুলো অনেকেই জানে না, সেগুলো আমাদের এই দেওয়ালের মাধ্যমে ফুটে তুলছে। আমাদের সংবিধানের অনেক নিয়ম কানুন আছে, সেগুলো অনেকজনে পড়াশোনা পড়েনি আর কি, সেগুলো আমরা দেওয়ালের মাধ্যমে তুলে ধরতেছি। সময় হয়তো আমরা আন্দোলনের জন্য করছি, এখন আমরা দেশটা সংস্কারের জন্য করতেছি, তাও আমরা আমাদের স্মৃতিগুলো ধরে রাখতে চাই। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি না হলে মিত্রদের নিয়ে ইসরায়েলে হামলা, ইরানের হুঁশিয়ারি। ভারতের কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। বুধবার সকালে সিবিআইয়ের হাতে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্তকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। হস্তান্তর করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট সহ তদন্ত সংক্রান্ত সব নথি এবং সাক্ষীদের বয়ান। পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েও তদন্ত করবে সিবিআইয়ের একাধিক দল। এর আগে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ঘটনার 5 দিনেও তদন্তের লক্ষণীয় অগ্রগতি হয়নি। আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ওই চিকিৎসকের মরদেহে যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়। পরে বিক্ষোভে ফেটে পড়ে
সর্বস্তরের মানুষ। অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ভারতের চিকিৎসকেরা। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।